ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2025 এর জন্য এসসিইআরটি ত্রিপুরা থেকে যে কুয়েশ্চন ব্যাংক দেওয়া হয়েছে ক্লাস 10 এর মাধ্যমিক ফাইনাল এক্সামের জন্যে, সেই কুয়েশ্চন ব্যাংকের যে ম্যাথমেটিক্সের কুয়েশ্চনগুলি আছে, সেই ম্যাথমেটিক্সের কুয়েশ্চনগুলির যে এসে টাইপ কুয়েশ্চন আছে 2 মার্কের, সেই এসে টাইপ কুয়েশ্চনগুলির আমি 25 নম্বর কুয়েশ্চন থেকে 33 নম্বর কুয়েশ্চন পর্যন্ত সবগুলি প্রশ্ন সহজ এবং সরল করে এই ভিডিওতে বুঝিয়ে করে দিয়েছি। এর আগে আমি ম্যাথমেটিক্সের উপর 1, 2, 3, 4 করে 8টা ভিডিও দিয়েছি। সুতরাং এটা হচ্ছে আমার ম্যাথমেটিক্সের উপর 9 নম্বর ভিডিও। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপরে ভিডিও দিয়েছি, সাজেশনের ভিডিও দিয়েছি। যারা ওই ভিডিওগুলি দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলি দেখে নিতে পারবে। আর আরেকটা বিশেষ কথা হলো, তারা যে এসসিইআরটি থেকে কোয়েশ্চন ব্যাংক দিয়েছে, সেই কোয়েশ্চন ব্যাংক দেওয়ার পরে সময় খুব একটা আমরা পাই না, সেজন্য সবগুলি প্রশ্ন করে দেওয়া সম্ভব হয়নি। মনে রাখবে, গত বছরের যে ভিডিওগুলি আছে বা আমার যে সাজেশনের ভিডিও আছে, তোমরা দেখবে এইবারের যে এসসিইআরটি থেকে কোয়েশ্চন দিয়েছে সেই প্রশ্নগুলি ওই ভিডিওর একেবারে সেম কোয়েশ্চন। সুতরাং এই টাইমের মধ্যে যদি বড় প্রশ্নের আনসারগুলি দেওয়া না যায়, তাহলে অবশ্যই তোমরা আগের পুরানো ভিডিওগুলি যদি দেখো, দেখবে কোয়েশ্চনগুলি কমন আছে এবং সেখান থেকেও তোমাদের কমন আসবে। তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। তোমরা একের পর এক আমার সাথে সাথে খাতায় উঠিয়ে নাও। কোয়েশ্চন নাম্বার 25 কি বলছে? অর্ধগোলকের উপর দণ্ডায়মান শঙ্কু আকৃতির একটি নিরেট বস্তু, যাদের প্রত্যেকের ব্যাসার্ধ 1 সেমি এর সমান এবং উচ্চতা তার ব্যাসার্ধের সমান, পাইয়ের মাধ্যমে নিরেট বস্তুর আয়তন নির্ণয় করো। দেখো, আমরা প্রথমে যদি একটা ছবি এঁকে নেই, ধরো বলছে কি অর্ধগোলকের উপর দণ্ডায়মান। প্রথমে আমরা একটা অর্ধগোলক এঁকে নেই। দেখো, এই হচ্ছে একটা অর্ধগোলক, এই হচ্ছে একটা অর্ধগোলক। এই অর্ধগোলকের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধটা হচ্ছে 1 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার। সেই অর্ধগোলকটির উপর দণ্ডায়মান একটা শঙ্কু আছে, যার উচ্চতা ব্যাসার্ধের সমান। তাহলে এটাও 1 হবে, এইটাও 1 হবে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা শঙ্কু। এবার কি বলেছে? বলেছে যে পাইয়ের মাধ্যমে নিরেট বস্তুর আয়তন নির্ণয় করো। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব শঙ্কু এবং চুঙের ব্যাসার্ধ। শঙ্কু ও অর্ধগোলক উভয়ের ব্যাসার্ধ কত হবে? ইকুয়াল টু 1 সেমি এবং শঙ্কুর উচ্চতাও 1 সেমি। শঙ্কুর উচ্চতা কি? 1 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব অর্ধগোলকের আয়তন। সুতরাং অর্ধগোলকের আয়তন নয়, নিরেট বস্তুর আয়তন। নিরেট বস্তুটির আয়তন কি হবে? আয়তন হবে প্রথমে অর্ধগোলকের আয়তন। আমরা জানি গোলকের আয়তন কি? গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউব গোলকের আয়তন। তাহলে অর্ধগোলকের আয়তন কি হবে? এটার হাফ যদি আমরা করি, অর্ধগোলকের আয়তন হবে 2/3 পাই আর কিউব প্লাস
গোলকের উপর একটা শঙ্কু আছে, শঙ্কুর আয়তন কি আছে 1/3 পাই আর স্কোয়ার এস। এককটা কি হবে? এককটা হবে ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার। ইকুয়াল টু দিলাম 3/2 পাই, আর এর মানটা কত আছে? ব্যাসার্ধ 1³ প্লাস 1/3 পাই, আর এর মানটা কি আছে 1, আর এইচের মানটা কি আছে? এইচের মানটাও 1, তো ঘন সেন্টিমিটার। তাহলে কি দাঁড়ালো এটা? এটা দাঁড়ালো 2/3 হবে, এটা 2/3 ইকুয়াল টু দিলাম 2/3 পাই, কারণ 1 রে কিউব করলে তো 1 হবে, প্লাস পাই/3, কারণ 1 রে স্কোয়ার করলে 1 হবে, এটা স্কোয়ার নয়, এটা শুধু 1। তাহলে কি দাঁড়ালো? এটাকে যদি আমরা লসাগু নেই, লসাগু নিলে কি হবে? 2 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু হবে 3 পাই/3। এটার সাথে এটা যদি কাটা যায় তাহলে কি হবে? পাই পাই ঘন সেন্টিমিটার। এটা হয়ে গেল আনসার। কোয়েশ্চেন নাম্বার 26 বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেন্টিমিটার, এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? এবার কি দিয়েছে তারা? কর্ণের দৈর্ঘ্য দিয়েছে। তাহলে আমরা কি করব? আমরা লিখব প্রথমে 26, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ইকুয়াল টু a সেন্টিমিটার। ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কর্ণের দৈর্ঘ্য কি আছে? √3a ইকুয়াল টু কি হবে? 6√2 ইমপ্লাইজ a ইকুয়াল টু কি হবে? 6√2/√3 হচ্ছে আমার এটা, মানে বাহুর দৈর্ঘ্যটা। তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তারা বলেছে এটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সুতরাং ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6 ঘন সেন্টিমিটার হলো ফর্মুলা। তাহলে আমরা কি করব এখানে? আমরা 6 ইন্টু স্কোয়ার 6√2/√3 হোল স্কোয়ার ঘন সেন্টিমিটার। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কি আসবে? 6 ইন্টু 36, এই 6 যদি স্কোয়ার করি 36 আসবে, আর এই √2 স্কোয়ার করলে 2 আসবে, 3 স্কোয়ার √3 স্কোয়ার করলে 3 আসবে ঘন সেন্টিমিটার। এবার আমরা কি করব? এবার আমরা এই 3 দিয়া 6 যদি কাটি, 3 দুগুণে 6, এটা কত হলো? 4 হলো। তাহলে 36 দুগুণে 72, 36 দুগুণে 72, 72 দুগুণে 144, তাহলে 144 ঘন সেন্টিমিটার নয়, এটা সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল হলে বর্গ সেন্টিমিটার হবে, এটা ঘন সেন্টিমিটার নয়, বর্গ সেন্টিমিটার। বাস, এটা হয়ে গেল আনসার 27। কি বলছে? একটি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সমষ্টি হচ্ছে 19 এবং এটির কর্ণের দৈর্ঘ্য 5√3 সেন্টিমিটার, এটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? দেখো, আমরা প্রথমে ধরে নিই, ধরি আয়তঘনকের দৈর্ঘ্য ইকুয়াল টু a সেমি, প্রস্থ ইকুয়াল টু b সেমি, উচ্চতা ইকুয়াল টু c সেন্টিমিটার আমরা ধরলাম। এবার আমরা কি করব? কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি জানা আছে? অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হলো √a² প্লাস b² প্লাস c²। এটা হলো আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য, তোমাদের জানা। তাহলে সেটা কি দিয়েছে? দিয়েছে 5√5।
এবার আমরা বোথ সাইডে স্কোয়ার করে রুটটা উঠিয়ে দেব। বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করি কি পাবো? এদিকে স্কোয়ার করলে পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 5√5 হোল স্কোয়ার। এবার 5√5 রে যদি স্কোয়ারটা ভাঙ্গি 5 রে স্কোয়ার করলে 25 হইব, আর √5 রে স্কোয়ার করলে 5 হইব। 25 × 5 হচ্ছে 125 পেলাম। আবার কি দিছে? আবার দিয়েছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 19। তারা বলেছে যে আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি হচ্ছে 19। তাহলে আমরা এটা লিখতে পারি। এবার আমরা এখানেও আমরা কি করব? বোথ সাইডে স্কোয়ার করে দেব। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 19 হোল স্কোয়ার। এবার আমরা কি জানি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু আমরা কি করব? 19 যে আছে, 19 যে স্কোয়ার আছে 19 ইন্টু করলে হবে 361। এবার এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা তো তারা দিয়ে দিয়েছে, এখানে আমরা পেয়েছি। এই ভ্যালুটা কত আছে? এই ভ্যালুটা আছে 125। তাহলে আমরা এখানে কি করব? আমরা 125 বসিয়ে দেব। 125 প্লাস 2 ab প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 361 implies 2 ab প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 361 মাইনাস 125 implies 2 ab প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু, যদি আমরা এটা বিয়োগ করলে পাবো 236। তাহলে আমরা কি পেলাম? 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ, যদি এবিসি দৈর্ঘ্যপ্রস্থ হয়, দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা হয় যথাক্রমে, তাহলে এটা কি আসলো? এটা হলো একটি আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। সুতরাং নির্ণয় আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 236 বর্গ সেন্টিমিটার সেমি। তাহলে এটা কি হলো? এটা হয়ে গেল আনসার। এরপরে আমরা দেখে নেব কোয়েশ্চন নাম্বার 28। এখানে তারা কি দিয়েছে? মিউ আই দিয়েছে ইকুয়াল টু এক্স আই দিয়েছে মাইনাস 25 ডিভাইডেড বাই 10 দিয়েছে, আর কি দিয়েছে? সামেশন অফ এফ আই মিউ আই ইকুয়াল টু 4 এবং সামেশন অফ এফ আই ইকুয়াল টু 50 হয়, তবে এক্স বার মানে এক্সের গড় নির্ণয় করো। দেখো আমরা কি জানি? আমরা জানি মিউ আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, এটা আমরা জানি। তাহলে এই দুইটাকে যদি কম্পেয়ার করি, এখানে কি হবে? এখানে এ ইকুয়াল টু হবে 25 আর এইচ ইকুয়াল টু কত হবে? এইচ ইকুয়াল টু হবে 10, কারণ এইচের জায়গাতে 10 আছে, এর জায়গাতে 25 আছে। সুতরাং যৌগিক গড় এস ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই মিউ আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই ইন্টু এস। এটা হলো ফর্মুলা। তোমাদের জানা এই ফর্মুলাটা, তোমরা যৌগিক গড় করেছো, সেই যৌগিক গড় থেকে আমি এটা লিখেছি। এছাড়া শুধু যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুলোর উপরে আলাদা করে আমার 3টা ভিডিও আছে, 3টার উপরে। সেই 3টা ভিডিও যদি তোমরা দেখো তাহলে যৌগিক গড়
মধ্যমা এবং সংখ্যাগুরু মানের উপরে কোনো সমস্যা হবে না। এই ভিডিওর লিঙ্ক যে ডেসক্রিপশন আছে সেখানে লিঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখানে এর মানটা কত আছে 25 লিখে নিলাম, আর এখানে সামেশন অফ মিউ এর মানটা কত আছে, সামেশন অফ মিউ এর মানটা আছে 4 লিখে নিলাম, আর এফ আই এর মানটা কত আছে 50 ইন্টু এইচ এর মানটা কি আছে 10 লিখে নিলাম। এবার আমরা কি করব, এইটার সাথে এটা যদি আমরা কেটে দিই তাহলে আমরা কি পেলাম 25 প্লাস, আর 5 দিয়ে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে পাবো 0.8 ইকুয়াল টু কি পেলাম, ইকুয়াল টু পেলাম 25.8। বাস, এটা হয়ে গেল আনসার। এরপরে 29 নম্বর না করে আমরা 30 নম্বর করে দেখাচ্ছি, কেননা 29 নম্বর যে কোয়েশ্চনটা আছে এই সেম কোয়েশ্চন আমার যে যৌগিক গড় মধ্যমার ভিডিও আছে সেই মধ্যমার ভিডিওতে পেয়ে যাবে, সেখান থেকে এই প্রশ্নটা কালেক্ট করে নেবে। ডিটেলস এই প্রশ্নটা সেখানে করা আছে। তাহলে 30 নম্বর কোয়েশ্চনটা কি বলেছে, 30 নম্বর কোয়েশ্চনটা দেখো আমি যে 28 করেছি ঠিক সেম 28 এর মতো। 28-এ কি দিয়েছে, 28-এ বলেছে এক্স মানে গড়, এক্সের গড় নির্ণয় করতে বলেছে। এইখানেও সেম রাশিতত্ত্বের গড় মান নির্ণয় করতে বলেছে। এখানে কাল্পনিক গড়, দেখো আগে আমরা কি করেছিলাম, আমরা আগে লিখে নিই যৌগিক গড় এক্স বার ইকুয়াল টু আমরা জানি এ প্লাস সামেশন অফ এফ আই ডিআই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। এখানে যেখানে এ ইকুয়াল টু হচ্ছে কাল্পনিক গড়, ব্যাপারটা ক্লিয়ার। এটা কি, এটা হচ্ছে কাল্পনিক গড়। তাহলে এখানে কি হবে, এর মানটা কি আছে, এর মানটা কাল্পনিক গড়, এ হচ্ছে কাল্পনিক গড় ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু আছে 15, কাল্পনিক গড়টা তো 15। তো এবার যদি আমরা মানটা বসিয়ে দিই 15 প্লাস এই যে এফ আই ডি এর মানটা কত দিচ্ছে, এফ আই সামেশন এফ আই ডি এর মানটা হচ্ছে 48 ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু দিই 15 প্লাস, এবার এটাতে যদি এটাকে ভাগ করলে তুমি পাবে 2.4, দুইটাকে যদি তুমি যোগ করলে পাবে 17.4। বাস, তাহলে যৌগিক গড়, তারা বলছে রাশি তত্ত্বের গড় নির্ণয় করো, মানে যৌগিক গড় নির্ণয় করো, তাহলে এটাই হয়ে গেল আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি 31। দেখো 31-এ কি বলছে, একটি রাশি তত্ত্বের মধ্যমা 90 এবং যৌগিক গড় 80 হলে সংখ্যাগুরু মান নির্ণয় করে। দেখো এরকম কোয়েশ্চন আমি আমার আগের যে ভিডিওগুলি আছে সেখানে আমি করে দিয়েছি অলরেডি, কিন্তু আবারও করে দিচ্ছি এই অঙ্কটা। কি বলেছে, আমরা জানি সংখ্যাগুরু মান ইকুয়াল টু 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, এটা হচ্ছে ফর্মুলা। যদি হয় তাহলে কি দাঁড়ালো, এখানে 3 ইন্টু মধ্যমা কত দিয়েছে 90, 2 ইন্টু যৌগিক গড় তারা কত দিয়েছে, যৌগিক গড় দিয়েছে 80। তো একটা তার একটা যদি আমরা বিয়োগ করি ইন্টু করে 3 নং 27, 270 মাইনাস 8 দুগুণে 16, তাহলে এটাতে একটা তারা বিয়োগ করলে কত দাঁড়ালো, এটাতে যদি বিয়োগ করি তাহলে দাঁড়ালো 110। তাহলে এটা হয়ে গেল আনসার। আমরা কি পেলাম, আমরা সংখ্যাগরিষ্ঠ মান বা সংখ্যাগুরু মান পেলাম। এবার আরেকটা কথা বলেছে যে এইখানে একটা শ্রেণী দিয়েছে, বলছে পরিসংখ্যা বিভাজনটির মধ্যমা শ্রেণী কত। দেখো মধ্যমা শ্রেণী কত তারা বলেছে, সেই মধ্যমা শ্রেণী বাইর করতে হলে তো আমাকে
এই কোয়েশনটাকে একটু সাজাতে হবে, তারা যেটা দিয়েছে এটাকে একটু সাজিয়ে বের করতে হবে। তাহলে আমরা যদি সাজিয়ে বের করি, দেখো আমরা যদি এইখানেও লিখি কি শ্রেণী বিভাগ, দেখো আমরা লিখি শ্রেণী বিভাগ, এইখানে হলো পরিসংখ্যা, আমি কি করলাম সংখ্যা লিখলাম, সংখ্যা, এখানে হলো ক্রমযৌগিক সংখ্যা লিখলাম, মানে ক্রমযৌগিক পরিসংখ্যা লিখলাম। ঠিক আছে, তাহলে আমার কি দাঁড়ালো, আমার শ্রেণী বিভাগটা কত আছে 0 থেকে 10 আছে, আর পরিসংখ্যাটা কত, পরিসংখ্যাটা হলো 12, এরপরে শ্রেণী বিভাগটা কি আছে 10 থেকে 20, পরিসংখ্যাটা কি আছে 8, 10 থেকে 20 পরিসংখ্যাটা 8, এরপরে কি আছে 20 থেকে 30, পরিসংখ্যাটা কি আছে, পরিসংখ্যাটা হলো 5, এরপরে কি আছে 30 থেকে 40, পরিসংখ্যাটা কত আছে 30 থেকে 40, পরিসংখ্যাটা হলো 15, এরপরে কি আছে 40 থেকে কত আছে 40 থেকে 50, পরিসংখ্যা হলো 10। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি হবে, প্রথমে এখানে চলে যাবে 12, এরপরে কি দাঁড়াবে 12 প্লাস 8 ইকুয়াল টু হলো 20, এরপরে কি আসবে 20 প্লাস 5 ইকুয়াল টু হবে 25, এরপরে কি আসবে 25 প্লাস 15 ইকুয়াল টু হবে 40, এরপরে কি হবে 40 প্লাস 10 ইকুয়াল টু হবে 50। এই হলো, তাহলে আমার টোটাল কি হলো, এইটা হচ্ছে আমার n, তাহলে এটা হলো n, তাহলে n/2 কত দাঁড়ালো, n/2 দাঁড়ালো 50/2 ইকুয়াল টু 25। তাহলে এটিকে তুমি যোগ করে দেখো, এটিকে তুমি যোগ করলেও তোমার কত আসবে 50 আসবে, এইটাও হয়ে যাবে n। তাহলে n/2 হলো 25, তাহলে 25 কোনটা আছে 25 এইটা হচ্ছে মধ্যমা শ্রেণী 1 2 3 3, তাহলে এই হচ্ছে মধ্যমা শ্রেণীটা। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে মধ্যমা শ্রেণীটা কি তারা বলছে পরিসংখ্যা বিভাজনটির মধ্যমা শ্রেণী কত, পরিসংখ্যা বিভাজনটির মধ্যমা শ্রেণী হলো 20 30। সুতরাং তোমরা এটাকে সুন্দর করে টেবিল বানিয়ে করবে, পরিসংখ্যা বিভাজনটির মধ্যমা শ্রেণীটি হলো ইকুয়াল টু কত হলো, মধ্যমা শ্রেণীটি হলো 20 থেকে 30, এটা হয়ে গেল আনসার। আবার দেখে নিচ্ছি 32 কি বলছে দেখো, 32 ঠিক সেম 32 আগের কোয়েশ্চনটার মতোই, যদি একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় এবং সংখ্যাগরিষ্ঠ মান 28 এবং 16 হয় তবে মধ্যমান মান নির্ণয় করে। সেম কোয়েশ্চন আমরা লিখে নেব। আবার আমরা জানি সংখ্যাগরিষ্ঠ মান ইকুয়াল টু 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। তারা কি বার করতে বলেছে, মধ্যমা মানটা বের করার জন্য বলেছে। তাহলে এখানে দেখো সংখ্যাগরিষ্ঠ মানটা কি দিয়েছে, একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় হচ্ছে কত 28, আর সংখ্যাগরিষ্ঠ মান হচ্ছে 16, তাহলে আমরা লিখব 16 ইকুয়াল টু 3 মধ্যমা মাইনাস 2 ইন্টু 28। তাহলে কি দাঁড়ালো 2 ইন্টু 28 যদি হয় তাহলে দাঁড়ালো 16 ইকুয়াল টু 3 ইন্টু মধ্যমা 28 দুগুণে কত হলো, 28 দুগুণে 56 ইমপ্লাইজ 3 মধ্যমা ইকুয়াল টু, এটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে 16 প্লাস 56 ইমপ্লাইজ 3 মধ্যমা ইকুয়াল, দুইটাকে যদি আমরা যোগ করি করলে কত হবে 72।
ইমপ্লাইজ মধ্যমা ইকুয়াল টু কত দাঁড়ালো 72 ডিভাইডেড বাই 3। এইবার এটাকে যদি তুমি ভাগ করো কত দাঁড়াবে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এখানে হচ্ছে 1 3 4 12, অর্থাৎ ইকুয়াল টু কত দাঁড়ালো, ইকুয়াল টু দাঁড়ালো 24। তাহলে মধ্যমা কত দাঁড়ালো, মধ্যমা দাঁড়ালো 24। এটাই হয়ে গেল আনসার। কোয়েশ্চেন নাম্বার 33, শর্ট কোয়েশ্চন 2 মার্কের কোয়েশ্চনের মধ্যে এটা হচ্ছে শেষ কোয়েশ্চন। কি বলেছে, নিচের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 2.6, তবে ওয়াই এর মান নির্ণয় করো। যৌগিক গড় যদি 2.6 হয়, ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখি, আমরা লিখে নিই যৌগিক গড় যত শর্টে করতে পারো অঙ্ক ততই ভালো। যৌগিক গড় আমরা কি লিখবো, আমরা লিখবো এই 1 এর সাথে 4 এর ইন্টু 1 ইন্টু 4 প্লাস এই 2 এর সাথে 5 এর ইন্টু 2 ইন্টু 5 প্লাস 3 এর সাথে ওয়াই এর ইন্টু প্লাস 4 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 2 ডিভাইড বাই আমরা কি করবো, এই পরিসংখ্যাগুলি যোগ করে দেব 4 প্লাস 5 প্লাস ওয়াই প্লাস 1 প্লাস 2। এই যৌগিক গড়ের মানটা কত দিয়েছে, যৌগিক গড়ের মানটা দিয়েছে 2.6। এখানে আমরা 2.6 বসাবো, বসায় ক্যালকুলেশন করে ওয়াইয়ের মানটা বের করে দিলেই আনসার হয়ে যাবে। তাহলে এটিকে যদি আমরা যোগ করি নিচে দেখো কত হবে, এটা হবে 4, এটা হচ্ছে 10, 3y প্লাস 4 প্লাস 10, নিচে কত হলো, নিচে দেখো 4 আর 5 হলো 9, 9 আর 1 হলো 10, আর 2 হচ্ছে 12, 12 প্লাস ওয়াই ইমপ্লাইজ। এইবার আমরা একটা কাজ করব, এটা দিয়ে ইন্টু করে নেব। এবার 12 দিয়ে 2.6 যদি 12 দিয়ে ইন্টু করি তাহলে আমরা পাবো 1.2 প্লাস 2.6y। আবারও বলছি, এই 12 প্লাস ওয়াই দিয়া 2.6 ইন্টু করলাম, অর্থাৎ কোনাকুনি গুণ বা ক্রস মাল্টিপ্লিকেশন। আর এইটাকে যদি আমরা যোগ করি কত হবে, 10 আর 10 হলো 20, আর 4 হলো 24, আর 4 হলো 28, 28 প্লাস 3y। এবার আমরা কি করব, এবার আমরা ইমপ্লাইজ 31 মাইনাস আমরা করব 31 না 31.2 মাইনাস 28 ইকুয়াল টু 3y মাইনাস 2.6y ইমপ্লাইজ। এটাতে যেটাকে মাইনাস করি, মাইনাস করলে আমরা পাবো কত 3.2 ইকুয়াল টু, এটার থেকে যদি এটা মাইনাস করি তাহলে আমরা পাবো 0.4y ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু আমরা পাবো 3.2 ডিভাইড বাই 0.4, তাহলে 4 আটা 32, পয়েন্ট যদি উঠে যায় তাহলে এটা কি হবে, এটা হবে 8 ইকুয়াল টু 8। তাহলে ওয়াই ইকুয়াল টু 8, এটা হয়ে গেল আনসার। পরের অঙ্কগুলি অর্থাৎ এই যে 3 মার্কের যে অর্থাৎ 3 নম্বরের যে প্রশ্নগুলি আছে এটা পরের ভিডিওর মাধ্যমে দেওয়া হবে। এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও।